আচ্ছা, আমরা সিকোয়েন্স পড়েছি, সিকোয়েন্স শুরু করেছি। সেই সিকোয়েন্সে আমরা সিকোয়েন্স কাকে বলে, বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স, হ্যাঁ, আনবাউন্ডেড সিকোয়েন্স, মোনোটোন ইনক্রিজিং, মোনোটোন ডিক্রিজিং, যত রকমের ডেফিনিশন আমাদের পক্ষে সম্ভব সমস্ত ডেফিনিশনগুলো নিয়ে আমরা উইথ এক্সাম্পল আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা সেই তার পরের পার্টটায় কন্টিনিউ করছি। তো প্রথমেই আমরা প্রবলেম দিয়ে শুরু করব। হ্যাঁ, প্রবলেম হচ্ছে discuss the boundedness, discuss the boundedness of the following sequences an, where an is given by এক নম্বর কি হচ্ছে an equals to 1 by n square plus 1 by n plus 1 তার whole square plus dot 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 1 by 2n তার whole square হয়েছে। আর দুই নম্বর হচ্ছে an equals to 1 plus 1 by n whole to the power n। তো দেখো অ্যানসার কি, প্রথম অঙ্কটা আমাদেরকে বাউন্ডেড দেখাতে হবে, তার মানে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। উপরের দিক থেকে এবং নিচের দিক, দুই দিক থেকে যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সিকোয়েন্সটা বাউন্ডেড, আর যদি না হয় তাহলে আনবাউন্ডেড। যে কোনো একদিক থেকে যদি বাউন্ডেড না হয় তাহলে আনবাউন্ডেড। আমাকে বলেছে ডিসকাস দ্য বাউন্ডেডনেস, বাউন্ড হবে কি হবে না সেটা ডিসকাস করতে বলেছে, হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে কি আছে, an equals to 1 by n square plus 1 by n plus 1 তার হোল স্কয়ার প্লাস ডট 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 1 by 2n তার হোল স্কয়ার হয়েছে। এবার লক্ষ্য করো আমি কি করছি এই অঙ্কটায়। আচ্ছা, এখানে আমি এটা লিখতে পারি ক্লিয়ারলি n greater than 0 for all n, for all n belongs to set of natural numbers, সেটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। দেখো এখানে n তো সব সেট অফ ন্যাচারাল নাম্বার, তো এখানে আমি n এর মান যাই বসাই না কেন এই n কখনো নেগেটিভ হবে না। তো এখান থেকে আমি বলে দিতে পারি যে n সব সময় পজিটিভ হবে। ঠিক আছে, এইটা একটা পার্ট পেলাম। তার মানে এই এই সিকোয়েন্সের সমস্ত পার্টগুলো জিরো থেকে, সমস্ত এলিমেন্ট, সমস্ত টার্মগুলো, সরি সিকোয়েন্সের এলিমেন্ট হয় না, সিকোয়েন্সের টার্ম হয় জিরো থেকে বড়, তার মানে সিকোয়েন্সটা পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, এবার নেক্সট নাও an equals to 1 by n square plus 1 by n plus 1 তার হোল স্কয়ার প্লাস ডট 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 1 by 2n তার হোল স্কয়ার। এবার লক্ষ্য করো এটাকে কি আমি এটা লিখতে পারি লেস দ্যান 1 by n square plus 1 by n square plus dot 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 1 by n square, এটা লেখা যায়? ভালো করে লক্ষ্য করো কি করলাম, এই যে আমি নিচে কমিয়ে দিলাম, তাই না, আমি ডিনোমিনেটর কমিয়ে দিলাম। যখন নিচে কমিয়ে দিচ্ছি তখন ভ্যালু তো বেড়ে যাচ্ছে ফাংশনের। এই যে এখানে n plus 1 এর জায়গায় n করেছি, এখানে 2n এর জায়গায় n করেছি, ডিনোমিনেটর কমিয়ে দিচ্ছি। ডিনোমিনেটর কমিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, ওভারঅল ফাংশনের ভ্যালু বেড়ে যাচ্ছে। তাহলে ওভারঅল তাই হচ্ছে, ফাংশনের ভ্যালু বেড়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। ঠিক আছে, এইবার এটা কতগুলো টার্ম আছে বলো তো। এখানে দেখো n থেকে শুরু করে 2n অবধি, তাহলে এখান থেকে কতগুলো টার্ম আছে, n plus 1 থেকে 2n n হয়, আর এই একটা, তার মানে কত আছে, n plus 1 খানা টার্ম আছে, n plus 1 by n square। তাহলে এটা ইকুয়ালস টু কত হলো, n plus 1 by n square। তো এটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমি, 1 by n plus 1 by n square লেখা যায়। 1 by n plus 1 by n square, এটাকে n square দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটাকে আবার আমি কি লিখতে পারি, less than equals to 2 for all n। এখানে n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে 2, আর n এর ভ্যালু যদি তার থেকে বড়, n এর ভ্যালু যদি 1 এর থেকে বড় বসাতে পারি তাহলে কি হয়ে যেত, 2 এর থেকে ছোট। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এই ভ্যালুটা less than equals to 2। তাহলে ওভারঅল কি পেলাম, ওভারঅল কি পেলাম, therefore an, এই যে এটা তো strictly less than 2 for all n। তাহলে an less than 2 ছিল আর an greater than 0, দুটোকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করে লিখি কি পাবো, hence
কি পাবো 0 লেস দ্যান n লেস দ্যান 2 ফর অল n বিলংস টু n সেট অফ ন্যাচারাল নাম্বারস। তাহলে কি হয়ে যাচ্ছে এই সিকোয়েন্সের লোয়ার বাউন্ডও পেয়ে যাচ্ছি আপার বাউন্ডও পেয়ে যাচ্ছি। এই দুটো এইখান থেকে আমি কি বলতে পারবো সিকোয়েন্সটা বাউন্ডেড। এখান থেকে আমি কি বলতে পারবো ইমপ্লাইজ সিকোয়েন্স an ইজ বাউন্ডেড। এখান থেকে আমরা বলতে পারবো an সিকোয়েন্সটা বাউন্ডেড। ঠিক আছে, এইটা লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এই দুটো জায়গা দেখিয়ে দিতে পারলে কিন্তু হয়ে যাবে। খুব সিম্পল জিনিস, দেখে নাও ভালো করে। আচ্ছা মুছে দিলাম। এখানে লিখছি আমি পরের অ্যান্সার, এখানে আমি 2 কে নিচ্ছি। হিয়ার an equals to 1 plus 1 by n whole to the power n। ঠিক আছে, আচ্ছা n কেমন সেট অফ ন্যাচারাল নাম্বারস। n তো হচ্ছে এখানে সেট অফ ন্যাচারাল নাম্বারস। তাহলে এখানে আমি একটা জিনিস বলতে পারি যে এখানে যদি n সেট অফ ন্যাচারাল নাম্বারস হয় n এর ভ্যালু 1 বসাও, n এর ভ্যালু যদি 1 বসাই এটা কি হবে 1 plus 1 to the power 1 মানে 2। ঠিক আছে, তারপরে n এর ভ্যালু যদি 2 বসাই 1 plus 1 by 2 to the power 2। তার মানে এখান থেকে আমি বলতে পারবো ক্লিয়ারলি an greater than equals to 2 for all n। এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারবো যে an টা 2 বা 2 এর থেকে বড় n এর যে কোনো ভ্যালুর জন্য। ক্লিয়ারলি an greater than equals to 2 for all n। একটা পার্ট পেলাম। ঠিক আছে, আচ্ছা নাও an সমান 1 plus 1 by n whole to the power n। এবার এটাকে আমরা কি করব বাইনোমিয়াল এক্সপ্যানশনে ভেঙে দেব। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক জায়গায় দেখতে পাবে এই অঙ্কটা। ঠিক আছে, পরবর্তীতে এই অঙ্কের সঙ্গে আরো লেজুর জুড়ে যাবে, যে পরবর্তীতে আরো অনেক কিছু করতে হবে। প্রথমে বাউন্ডেড দেখাতে বলবে, তারপরে কনভার্জেন্ট হবে কিনা দেখাতে বলবে, মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং সব দেখাতে বলবে। আমরা বাউন্ডেড প্রথমে এই পার্টটা করছি, পরে যখন আবার আসবে আবার করব। এবার এটাকে আমরা কি করব বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশন ভাবো n c0 1 to the power n 1 by n থাকলো প্লাস n c1 1 to the power একটা কি হবে কমবে আর একটা কি বাড়বে, আবার কি n c2 1 to the power n minus 2 1 by n তার হোল স্কয়ার প্লাস n c3 1 to the power n minus 3 1 by n তার কিউব প্লাস ডট 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 কি হবে n cn লাস্ট টার্ম কি হবে 1 by n হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা লিখলাম বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশন তোমরা তো জানো ভাঙা a প্লাস x হোল টু দি পাওয়ার n, সেই একই সূত্র ভেঙে দিলাম। ঠিক আছে, এইবার নেক্সট ইকুয়ালস টু nc0 মানে 1, তার মানে এটা কত হচ্ছে 1। nc1 মানে n ইনটু 1 টু দি পাওয়ার n minus 1 মানে 1 আর 1 by n থাকলো প্লাস nc2 মানে n ইনটু n minus 1 by factorial 2 হয়েছে 1 টু দি পাওয়ার n minus 2 মানে 1 ইনটু 1 by n স্কয়ার প্লাস কি হবে nc3 n ইনটু n minus 1 ইনটু n minus 2 by factorial 3 হলো আর 1 টু দি পাওয়ার n ওটা যা মনে আছে 1 এটা 1 ই হয়ে গেল। এই 1 টু দি পাওয়ার n minus 3 মানে 1 আর n কিউব প্লাস ডট 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 ncn মানে হচ্ছে 1 আর এটা কি 1 বাই n টু দি পাওয়ার n। আচ্ছা এই 1 বাই n টু দি পাওয়ার n দেখো 1 বাই n টু দি পাওয়ার n হয়েছে। এখানে আমরা কি করব এই জায়গাটায় ncn মানে তো 1, ncn মানে 1, তো ncn এই যে 1 টাকে আমরা এইভাবে লিখব ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n। এই জায়গায় আমরা নিজেদের মতো করে লিখে নিলাম ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n, আমরা নিজেদের মতো করে লিখে নিলাম এটা এই 1 কে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n, মানে এইগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আর কিচ্ছু না। ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস এটা কত হয়ে গেল 1 প্লাস এইবার এই দেখো এই 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 থাকলো হয়েছে
আর এইটা n × n-1 এই n স্কয়ার দিয়ে যদি ভাগ করে দিই একটা n কেটে গেল আর আরেকটা n দিয়ে ভাগ করলে কি হবে 1 - 1/n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 হয়েছে। আচ্ছা এখানে দেখো n কিউবের একটা n বাদ চলে গেল আর এটা কি হয়ে যাবে 1 - 1/n প্লাস 1 - 2/n প্লাস ডট 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 চলতে থাকলো। আচ্ছা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n কে আমি এইভাবে 1 বাই ফ্যাক্টোরিয়াল n লিখলাম, ঠিক আছে 1 বাই ফ্যাক্টোরিয়াল n লিখলাম। আর এই ফ্যাক্টোরিয়াল n কে আমি কি লিখতে পারি দেখো ফ্যাক্টোরিয়াল n মানে কত ফ্যাক্টোরিয়াল n মানে হলো n n-1 n-2 ডট 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 3 2 1 এইটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তো এখানে n খানা টার্ম আছে আর এখানে n টু দি পাওয়ার n এই প্রত্যেকটাকে n দিয়ে ভাগ করা তাহলে এই একটা n আর একটা n কেটে গেল আর বাদ বাকি n গুলোর মধ্যে ঢুকে যাবে তাহলে বাদ বাকি n গুলোর মধ্যে ঢুকে গেলে কি হবে 1 - 1/n তারপরে কত হবে 1 - 2/n ডট 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 2/n 1/n এইভাবে লিখলাম। হ্যাঁ 1 - 1/n 2/n একটু লেখাটা ছোট হয়ে গেল তো বুঝে নাও জিনিসটা। এই যে ফ্যাক্টোরিয়াল এর নিচে ফ্যাক্টোরিয়াল এনটা থাকলো উপরের ফ্যাক্টোরিয়াল এনকে আমরা এইভাবে ভাঙলাম উপরের ফ্যাক্টোরিয়াল এনকে এইভাবে ভেঙে এই n টু দি পাওয়ার n দিয়ে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। এত দূর অবধি সবার ঠিক আছে, কিচ্ছু না। এখন আমরা অঙ্কের মধ্যে সেইভাবে কিচ্ছু করিনি, আমরা জাস্ট এটা বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে ভেঙেছি। এইবার আমরা কিছু এক্সট্রা টার্ম লিখবো এখানে। এইবার লক্ষ্য করো और an এই যে এটা পেয়েছি ইকুয়ালস টু ঠিক এর পরের লাইনে দেখো লক্ষ্য করো এটা আমি কি লিখছি an লেস দ্যান আমি কি লিখছি দেখো 1 + 1 + 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল এটা লিখছি। সমস্ত টার্মগুলো বাদ দিয়ে কেবলমাত্র আমি এই টার্মগুলো রাখছি less than 1 by factorial 2 factorial 3 factorial n। দেখো ভালো করে লক্ষ্য করো 1 আর 1 এই 1 আর 1 দুটো টার্ম ঠিকই থাকলো। এবার লক্ষ্য করো 1 by factorial 2 into 1 minus 1 by n। এবার লক্ষ্য করো এখানে 1 minus 1 by n এইখানে এই সংখ্যাটা এই যে 1 by factorial 2 সংখ্যাটা একের থেকে ছোট কোনো সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে। আমরা জানি কোনো সংখ্যাকে একের থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা যায় তাহলে সংখ্যাটা কি হয় আরো ছোট হয়ে যায়। আর এখানে কত সঙ্গে গুণ হচ্ছে একের সঙ্গে গুণ হচ্ছে। এখানেও দেখো তাই এখানেও দেখো একের থেকে ছোট সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল 3 গুণ হচ্ছে। এখানে কত সঙ্গে গুণ হচ্ছে একের সঙ্গে। এখানে 1 by factorial n কি হয়ে যাচ্ছে একের থেকে ছোট সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে। এখানে কত সঙ্গে গুণ হচ্ছে একের সঙ্গে। তাহলে কি হয়ে যাচ্ছে ওভারঅল এই সংখ্যাটা ওভারঅল কি হয়ে যাচ্ছে এই টার্মটা এইটা বড় হয়ে যাচ্ছে কার থেকে এইটার থেকে। ওভারঅল কার থেকে বড় হয়ে যাচ্ছে এইটার থেকে। এইটা বড় হয়ে যাচ্ছে কার থেকে এইটার থেকে। ওই জন্য কি এইটা লেস দ্যান এটা হয়েছে। আচ্ছা নেক্সট এখান থেকে আমি কি লিখবো an লেস দ্যান 1 যেমন আছে এই প্রথম 1টা প্রথম 1ই থাকলো প্লাস প্লাস দেখো ভালো করে 1 এই 1টা 1ই থাকলো প্লাস এই ফ্যাক্টোরিয়াল 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 কে লিখলাম 1 বাই 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 কে আমি লিখলাম 1 বাই 2 স্কয়ার প্লাস ডট 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 1 বাই ফ্যাক্টোরিয়াল n কে লিখলাম 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা লিখলাম, ঠিক আছে। এটা লিখতে পারি দেখো একটা সূত্র আছে এই সূত্রটা আমরা জানি 1 বাই ফ্যাক্টোরিয়াল n স্ট্রিক্টলি লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হচ্ছে সূত্র 1 বাই ফ্যাক্টোরিয়াল n স্ট্রিক্টলি লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো না এখানে 1 1 1 1 2 2 ঠিক আছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 1 বাই 2 মিলে গেল এই তিনটে টার্ম। কিন্তু এই 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 আর 1 বাই 2 স্কয়ার কোনটা বড় হচ্ছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হচ্ছে 6 তার মানে ওইটা হচ্ছে 1 বাই 6 আর এটা কত হচ্ছে 1 বাই 2 স্কয়ার মানে কত হচ্ছে 1 বাই 4। এদের দুজনের মধ্যে কোনটা ছোট এদের দুজনের মধ্যে এটা ছোট তাহলে 1 বাই 6 লেস দ্যান 1 বাই 4 আমি লিখতেই পারি। তাহলে এই যে 1 বাই 6 লেস দ্যান 1 বাই 4 একই রকম ভাবে 1 বাই ফ্যাক্টোরিয়াল n লেস দ্যান 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হচ্ছে সূত্র। এটা মনে রেখো তাহলে কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে। এটা মনে রাখবে তাহলে কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না, হয়েছে। আচ্ছা এবার লক্ষ্য করো এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ পেলাম গুণোত্তর প্রগতি, ঠিক আছে। এটা যে আমরা পেলাম এইখান থেকে লক্ষ্য করো এইখান থেকে এতটা আমরা এইখান থেকে এতটা নিয়ে যদি ভাবি এটা দেখো একটা গুণোত্তর প্রগতি। যে গুণোত্তর প্রগতির সাধারণ অন্তর কত যে গুণোত্তর প্রগতির সাধারণ অন্তর হচ্ছে হাফ। এটা একটা গুণোত্তর প্রগতি যে গুণোত্তর প্রগতির সাধারণ অন্তর হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমি কি বলবো এখান থেকে আমি বলবো
এইখান থেকে এটার ভ্যালু আমি যদি গুণোত্তর প্রগতি অনুসারে লিখতে পারি 1 প্লাস কি হবে 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n বাই 1 মাইনাস হাফ। এটাই তো সূত্র। 1 যেমন ছিল 1 থাকলো, মধ্যে প্লাস প্লাস ছিল, প্লাসই রেখে দিলাম। এবার গুণোত্তর প্রগতির এইটা আমরা যেটা সূত্র যে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যদি r এর মান 1 এর থেকে ছোট হয়, r এর মান যদি 1 এর থেকে ছোট হয়, মানে যে সাধারণ অন্তরের মান যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে আমরা এটাই সূত্র জানি। তাহলে ইকুয়ালস টু 1 প্লাস কি লিখবো 1, আচ্ছা নিচে কত হচ্ছে হাফ, তাই না? নিচে কত হচ্ছে হাফ, তাহলে হাফটা উপরে চলে গেলে কত হচ্ছে 2 ইনটু 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার n হচ্ছে, আচ্ছা ইকুয়ালস টু, আচ্ছা 1 প্লাস 2, এই 2 একে 2 মাইনাস এটাকে কি লেখা যায় 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা 2 গুণ হচ্ছে, ঠিক আছে, ইকুয়ালস টু কত হচ্ছে 3 মাইনাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি লেখা যায় লেস দ্যান 3 লিখতে পারি। এটা তো বিয়োগ হচ্ছে, এটা একটা পজিটিভ টার্ম 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো পজিটিভ কিছু একটা সংখ্যা, তাহলে 3 থেকে পজিটিভ কিছু একটা সংখ্যা বাদ দিলে এটা আমি লেস দ্যান 3 লিখতে পারি ফরালেন। তাহলে আমরা কি পেলাম, therefore আমরা কি পেলাম 2 less than equals to an less than 3, এটা পেলাম 2 less than equals to an less than 3 for all n belongs to set of natural numbers লিখতে পারো বা for all n ও লিখতে পারো। তাহলে এখান থেকে কি পেলাম, hence the sequence an, hence the sequence an is bounded, hence the sequence an is bounded। এখান থেকে আমরা বলে দিতে পারবো এই সিকোয়েন্সটা বাউন্ডেড, এখান থেকে আমরা বলে দিতে পারবো এই সিকোয়েন্সটা বাউন্ডেড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাউন্ডেড সিকোয়েন্স দেখিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমটা, ভালো করে দেখে নাও। আচ্ছা নেক্সট, আচ্ছা লিমিট অফ এ সিকোয়েন্স, লিমিট অফ এ সিকোয়েন্স আমরা এর আগের দিন লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনিশন পড়েওছি, ঠিক আছে, আমরা এর আগের দিন লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনিশন পড়েছি। আজকে সেই লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনিশনটাকে, এর আগের দিন আমরা বলেছিলাম লিমিট অফ এ সিকোয়েন্সটাকে, সেটাকে আমরা লিখবো কিভাবে, থিওরিটিক্যালি লিখবো লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনিশন। আমরা কি বলেছিলাম n একটা সিকোয়েন্স, হ্যাঁ, এটা যদি l টেন্ডস টু l, মানে কি এর লিমিট l, আমরা তাই তো বলেছিলাম n টেন্ডস টু l as n টেন্ডস টু ইনফিনিটি, এইভাবে লেখা হয়। যদি না বলে থাকি আজকে বলছি, সিকোয়েন্সের l কে লিমিট বলবো, n এর সিকোয়েন্স l কে লিমিট বলবো কখন, আমরা এইভাবে কি বলেছিলাম, এরকম একটা l একটা নেবারহুড পাবো l মাইনাস এপসিলন কমা l প্লাস এপসিলন, একটা নেবারহুড পাবো, যে নেবারহুডের মধ্যে এই সিকোয়েন্স an এর, an একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্স an এর an সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, এই ইন্টারভালের মধ্যে an সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, আর বাইরে কতটা বাইরে থাকবে ফাইনাইট নাম্বার অফ টার্মস। এটা আমরা আগের দিন বলেছিলাম লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনিশনে, এই জিনিসটাই তো বলেছিলাম লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনিশন। তো সেই জিনিসটাকে আমরা আজকে থিওরিটিক্যালি লিখবো, কি বলবো, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা আজকে থিওরিটিক্যালি লিখবো, কি লিখবো, আচ্ছা এই পোরশনটা কি দরকার আছে, রেখে দেবো, আচ্ছা থাক, হয়েছে এটা। আচ্ছা আমরা কি বলবো, এ রিয়েল নাম্বার l, a real number l is said to be a limit, is said to be a limit of the sequence an. A real number l is said to be a limit of the sequence an, আমরা বলবো l কে an সিকোয়েন্সের লিমিট। এতক্ষণ তো আমরা জাস্ট এটা আনলাম, এবার কি, if for every epsilon greater than 0, for every epsilon greater than 0, ঠিক আছে, there exists
there exists a natural number, there exists a natural number m, প্রত্যেকটা এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা যদি একটা ন্যাচারাল নাম্বার m খুঁজে পাই such that কি হবে, such that modulus of n minus l less than epsilon for all n greater than equals to m, এটাই হচ্ছে লিমিটের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। যে কি বলবো, এ রিয়েল নাম্বার l কে আমরা বলবো said to be a limit of the sequence an, n সিকোয়েন্সের আমরা লিমিট বলবো যদি প্রত্যেকটা এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার m খুঁজে পাই, যার জন্য কি হবে মডুলাস অফ n minus l less than epsilon for all n greater than equals to m, আমরা বলতে পারবো n minus l less than epsilon হবে for all n greater than equals to m। ঠিক আছে, এটা আমরা যদি বলতে পারি তাহলে আমরা বলবো এইটাকে, তাহলে আমরা বলবো যে এই এলটাকে n সিকোয়েন্সের লিমিট, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। আচ্ছা, এই ডেফিনিশনটা আর এই ডেফিনিশনটা যে একই, কি করে এক্সপ্লেন করবে কেউ বলতে পারবে? এই জিনিসটাকে আমাকে এই জিনিসটাকে একই দেখাতে হবে। ঠিক আছে, লক্ষ্য করো এই জিনিসটাকে আমরা কিভাবে এক দেখাবো, কিভাবে এক দেখাবো ভালো করে লক্ষ্য করো। মডুলাস অফ an minus l less than epsilon for all n greater than equals to m, এটাকে যদি আমরা ভাঙি কি হবে, minus epsilon less than an minus l হয়েছে less than epsilon for all n greater than equals to m, সবগুলোর সঙ্গে l যোগ করে দাও, l minus epsilon less than n less than l plus epsilon for all n greater than equals to m। তার মানে কি লক্ষ্য করো, n সিকোয়েন্সের যে সমস্ত টার্মগুলো m এর থেকে বড়, এই যে n এর মান, যে সমস্ত n এর মান m এর থেকে বড়, যে সমস্ত n এর মান m এর থেকে বড়, সেই সমস্ত টার্মগুলো কি হবে l minus epsilon, l plus epsilon এই ইন্টারভালের মধ্যে থাকবে। m কি ন্যাচারাল নাম্বার, একটা ফাইনাইট নাম্বার, তার মানে এটা ইমপ্লাই করছে কি, তার মানে এটা ইমপ্লাই করছে যে l minus epsilon, l plus epsilon contains all the terms of the sequence, all the terms of the sequence, all the terms of the sequence l, আচ্ছা এখানে all the terms of the sequence বলবো কতগুলোর পরে থেকে, after m minus 1, m minus 1 এর পরবর্তী n equals to m minus 1 এর পরবর্তী সমস্ত টার্মের পর থেকে n equals to m minus 1 এর পরের সমস্ত টার্মগুলো কোথায় থাকবে, l minus epsilon, l plus epsilon এর মধ্যে, contains all the terms of the sequence after n equals to m plus m minus 1, after m minus 1 terms, after m minus 1 terms, তাই না? m minus 1 টার্মস এর পরে এই ইন্টারভালের মধ্যে ওই সিকোয়েন্সের সমস্ত টার্ম থাকবে। তাহলে m minus 1 যদি ফাইনাইট হয়, আমরা কি জানি সিকোয়েন্স তো সবসময় ইনফাইনাইট, সিকোয়েন্সের মধ্যে টার্ম সবসময় ইনফাইনাইট থাকে, সিকোয়েন্সের মধ্যে টার্ম যদি সবসময় ইনফাইনাইট থাকে, m minus 1 ফাইনাইট, তাহলে এই সিকোয়েন্সের এই ইন্টারভালের মধ্যে কি হয়ে যাচ্ছে, ফাইনাইট নাম্বার অফ টার্মস বাইরে থাকছে, আর এর ভেতরে কি হয়ে যাচ্ছে, ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। তাহলে এই ডেফিনিশনটা অ্যাকচুয়ালি কি, এই ডেফিনিশনটা তো আগের দিন যেটা বলেছিলাম সেই ডেফিনিশনটাকে আমরা এইভাবে লিখছি। কি হচ্ছে যে আমরা প্রথমে যে a real number l is said to be a real number l is said to be a limit of the sequence an, আমরা লিমিট বলবো কখন, যদি একটা epsilon greater than 0 পাই, for every epsilon greater than 0, প্রত্যেকটা epsilon greater than 0 এর জন্য আমরা কি একটা মডুলাস অফ n minus n less than epsilon, এটাকে আমরা যখন ভাঙছি দেখছি আমরা যে কথাটা বলেছিলাম যে l minus epsilon, l plus epsilon ইন্টারভালের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে এবং এর বাইরে সিকোয়েন্সের ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে। আজকে তো সেটাই লিখলাম, সেটাকে ভেঙে তো আবার সেটাই প্রমাণ হলো যে এই l minus epsilon, l plus epsilon এর মধ্যে এই সিকোয়েন্সের কতগুলো টার্ম থাকবে, m এর n এর মান m বা m এর পরবর্তী সমস্ত n এর মান যখনই m হবে, m বা m এর পরবর্তী সমস্ত টার্মগুলো আমরা কোথায় পাবো, এই সিকোয়েন্সের মধ্যে। তাহলে সিকোয়েন্সের বাইরে কোথায়, এই ইন্টারভালের মধ্যে, তাহলে এর বাইরে কোন টার্মগুলো চলে যাচ্ছে, m minus 1 খানা টার্ম থাকছে, m minus 1 মানে কি ফাইনাইট টার্ম থাকছে। এটাকেই আমরা এর আগের দিন লিমিটেড এর আগের দিন আমরা এই জিনিসটাকেই বলেছিলাম, আজকের ডেফিনিশন দেওয়া হলো। এইবার একটা জিনিস
আমি আগের দিনও বলেছি সিকোয়েন্সের দিক থেকে যদি বলি, এল কে বলা হয় সিকোয়েন্সের লিমিট। সিকোয়েন্সের দিক থেকে যদি বলি এল কে বলা হয় সিকোয়েন্সের লিমিট, আর এল এর দিক থেকে যদি বলা হয় তাহলে বলা হবে সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। সিকোয়েন্সের দিক থেকে যদি আমরা বলি তাহলে এল কে বলবো লিমিট, আর এল এর দিক থেকে যদি বলি তাহলে আমরা সিকোয়েন্স বলবো যে সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা আগের দিন এটাই বলেছিলাম যে এই যে কনভার্জেন্ট, এই যে এল লিমিট, এই এলটাকেই বলা হচ্ছে সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। আগের দিন এই কথাগুলোই আমরা বলেছিলাম। তো এইখান থেকে আমরা কিছু প্রবলেমও করব, এবং এখান থেকে এই যে ডেফিনেশন থেকে আমরা এই ডেফিনেশনের উপর বেস করে কিছু প্রবলেমও করব। আর এখানে ডেফিনেশনটাকে একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এটা মানে কি সিকোয়েন্সটা সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে, আবার এই এল কে সিকোয়েন্সের লিমিটও বলা হচ্ছে। ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে বুঝবে। মুছে দিলাম। নেক্সট, এইবার আমরা একটা অঙ্ক দিয়ে সবকিছু প্রমাণ করব। হ্যাঁ, ডিসকাস দ্য প্রপার্টিজ অফ দ্য সিকোয়েন্স। ডিসকাস দ্য প্রপার্টিজ অফ দ্য সিকোয়েন্স discuss the properties of the sequence. আচ্ছা, discuss the properties of the sequence an they where an equals to 2n plus 3 by 3n plus 4। আর প্রপার্টিজ গুলো কি? প্রপার্টিজ গুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে বাউন্ডেডনেস, 2 নম্বর হচ্ছে মনোটোনিসিটি, মনোটোনিক হবে কিনা, 3 নম্বর হচ্ছে লিমিট, ব্র্যাকেটে কনভারজেন্স লিখে রাখতে পারো, হয়েছে। 4 নম্বর তারপরে হচ্ছে ডাইভারজেন্স, হয়েছে। তারপরে 5 নম্বর হচ্ছে অসিলেটিং। এগুলো আলোচনা করতে বলছে। অসিলেটিং এর আবার দুটো ভাগ আছে, অসিলেটিং ফাইনাইটলি, অসিলেটিং ইনফাইনাইটলি। ঠিক আছে, আচ্ছা, এইগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে। এই একটা প্রবলেমের মধ্যে দিয়ে এতগুলো জিনিস আমরা ডিসকাস করব। ঠিক আছে, 5খানা জিনিস বলেছে, বাউন্ডেডনেস, মনোটোনিসিটি, লিমিট, কনভারজেন্স, ডাইভারজেন্স, এগুলো আমাদেরকে দেখতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, here an equals to কত আছে? 2n plus 3 by 3n plus 4। ঠিক আছে, 2n plus 3 by 3n plus 4 হয়েছে, গ্রেটার দ্যান 0 ফর অল n। বলতে পারবো আমরা n, এখান থেকে আমি বলতে পারবো, দেখো এখানে n এর মান তো, n তো সেট অফ ন্যাচারাল নাম্বার, n এর মান যদি আমরা পজিটিভ বসাই তাহলে কি আসছে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার, n এর মান যদি 1 2 3 বসাই পজিটিভ আসছে। হয়েছে, তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, n এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো পজিটিভ টার্ম। হয়েছে, আচ্ছা, নাও n সমান 2n plus 3 by 3n plus 4 equals to, এটাকে কি আমি এটা লিখতে পারি 3n plus 4 minus n plus 1 by 3n plus 4, এটা লেখা যায়? উপরে দেখো তো 2n plus 3 থাকছে, হ্যাঁ 2n plus 3 থাকছে। এটাকে যদি আমি ভাগ করে দিই 1 minus n plus 1 by 3n plus 4, এটা লিখতে পারি? এটা লেখা যায়। ঠিক আছে, এটাকে আবার লিখতে পারি less than 1 for all n। বলা যায় এখানে n থেকে কিছু একটা পজিটিভ টার্ম বাদ যাচ্ছে, আর এখানে অনলি 1, সরি a1 থেকে একটা পজিটিভ টার্ম বাদ যাচ্ছে, আর এখানে স্ট্রিক্টলি 1, তাহলে কি হয়ে যাচ্ছে এই 1টা বড় হয়ে যাচ্ছে এটার থেকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, therefore an less than 1 for all n।
ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশনকে যদি একসঙ্গে যোগ করে লিখি, হেন্স কি পেলাম, হেন্স 0 less than n less than 1 for all n implies, এখান থেকে আমরা কি বলবো, the sequence an is bounded, এখান থেকে আমরা বলবো সিকোয়েন্স an টা বাউন্ডেড, implies the sequence an is bounded, এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এই সিকোয়েন্সটা আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এই সিকোয়েন্সটা আমাদের বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, একটা পার্ট হলো মনোটোনিসিটি পরে করছি, আমরা এবার কনভারজেন্টটা দেখব। একটা পার্ট হলো, মুছে দিলাম। আচ্ছা, আমার কি দেওয়া আছে, an সমান দেওয়া আছে 2n প্লাস 3 বাই 3n প্লাস 4, এটা দেওয়া আছে তো। আচ্ছা, এর আমাদেরকে এবার লিমিট বের করতে হবে। তো লিমিট বের করতে গিয়ে আমরা দুই দিকে যদি লিমিট নিয়ে নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an সমান এটার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an নিয়ে নিলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, তাহলে কত হচ্ছে দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি উপর নিচে n দিয়ে ভাগ করলে 2 প্লাস 3 বাই n, আর কত হচ্ছে 3 প্লাস 4 বাই n ইকুয়ালস টু কত হচ্ছে 2 বাই 3। এখানে যদি আমি n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 2 বাই 3, এর লিমিট কত পাচ্ছি 2 বাই 3। তাহলে এর আমরা একটা অনুমান পেয়ে গেলাম যে এর লিমিট 2 বাই 3 হবে। সেই এই যে 2 বাই 3 হচ্ছে, এই 2 বাই 3 টাকে আমরা ডেফিনিশনের সাহায্যে ভেরিফাই করে দেখব। এইটাকে আমরা যে লিমিটের ডেফিনিশন পড়লাম এক্ষুনি কিছুক্ষণ আগে আমরা যে লিমিটের ডেফিনিশন পড়লাম, সেই ডেফিনিশন থেকে আমরা ভেরিফাই করে দেখব যে এর লিমিটটা অ্যাকচুয়ালি 2 বাই 3 আসছে কিনা। ঠিক আছে, এই যে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে দেখো, অ্যাকচুয়ালি শর্টকাট অঙ্ক যদি করতে বলে, শর্টকাট অঙ্ক যদি তোমাকে কোনো কোশ্চেনে শর্টকাট এমসিকিউ বলে বা 1 নম্বরের কোশ্চেন থাকে, তাহলে তুমি 2 এর 3 বলে দিলে ঠিক আছে। কিন্তু যদি তোমাকে দেখাতে বলে যে এর লিমিট 2 এর 3 বা এর লিমিট বের করো, তাহলে কিন্তু তোমাকে ডেফিনিশনের সাহায্যেই বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাই আমরা ডেফিনিশনের সাহায্যেই করব। তাহলে এই যে আমরা 2 এর 3 পেলাম এল এর ভ্যালু, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, আমাদেরকে এটা দেখাতে হবে an মাইনাস 2 বাই 3 লেস দ্যান এপসিলন, এটা আমাকে দেখাতে হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n, এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা এবার ওই জিনিসটাই দেখাবো। হয়েছে? আচ্ছা, মুছে দিলাম এই কোশ্চেন। নাও আমরা কি করব, নাও মডুলাস অফ an মাইনাস 2 বাই 3 ইকুয়ালস টু মডুলাস অফ an এর ভ্যালু কত, 2n প্লাস 3 বাই 3n প্লাস 4 মাইনাস 2 বাই 3 হলো ইকুয়ালস টু, নিচে লসাগু করে দাও, কত হচ্ছে 3 ইন্টু 3n প্লাস 4 হয়েছে। আচ্ছা, 6n প্লাস 9 মাইনাস 6n মাইনাস 8 ইকুয়ালস টু কত আসছে, সব কেটে গিয়ে উপরে 1 বাই 3 ইন্টু 3n প্লাস 4। ঠিক আছে, মড রাখলেও হবে, না রাখলেও হবে, কারণ সবই পজিটিভ আসছে, উপরে 1 পজিটিভ আর n তো ন্যাচারাল নাম্বার পজিটিভই আসছে। আচ্ছা, এইবার এইটা লেস দ্যান এপসিলন হবে কখন, যদি এটা লেস দ্যান এপসিলন হয়, তাই না। নাও মডুলাস অফ an মাইনাস 2 বাই 3 লেস দ্যান এপসিলন ইফ 1 বাই 3 ইন্টু 3n প্লাস 4 লেস দ্যান এপসিলন, এটা বলতে পারবো। ঠিক আছে, দ্যাট ইজ ইফ এই দেখো, আমাদেরকে দেখাতে হবে an মাইনাস 2 বাই 3 লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m। আমাকে এই m টা খুঁজে বের করতে হবে। আমার এই অঙ্কের উদ্দেশ্য হচ্ছে, এই অঙ্কগুলো করার নিয়মই হচ্ছে আমাকে এই m টা খুঁজে বের করতে হবে, m। ঠিক আছে, আমাকে এই m টা খুঁজে বের করতে হবে। তো এই m টাই আমরা খুঁজে বের করব, এটাই হচ্ছে আমাদের অঙ্কের মেন বিষয়। এইখান থেকে এই m টাই খুঁজে বের করতে হবে। আচ্ছা, দ্যাট ইজ ইফ, এখান থেকে আমি কি বলবো, দ্যাট ইজ ইফ এই তিনটা যদি এদিকে গুণ হয়ে যায় 1 বাই 3n প্লাস 4 লেস দ্যান 3 এপসিলন। এবার এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, দ্যাট ইজ ইফ 3n প্লাস 4 লেস দ্যানটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান 1 বাই 3 এপসিলন, এটা হবে। আচ্ছা, নিচে জায়গা নেই, এবার মুছে দিচ্ছি। মুছে দিলাম আমরা, দেখো লক্ষ্য করো এবার, দ্যাট ইজ ইফ কি হচ্ছে 3n গ্রেটার দ্যান 1 বাই 3 এপসিলন মাইনাস 4, দ্যাট ইজ ইফ
3n গ্রেটার দেন নিচে 1/3 এপসিলন, 3 এপসিলন যদি লসাগু হয়ে যায় তাহলে কত হচ্ছে 1 - 12 এপসিলন, 1 - 12 এপসিলন। এটা হচ্ছে তো, দেখো এই জিনিসটা ঠিক আছে তো, 3n, হ্যাঁ আচ্ছা, দ্যাট ইজ ইট। n গ্রেটার দেন কি হবে 1 - 12 এপসিলন বাই এই তিনটা নিচে গুণ হয়ে যাবে 9 এপসিলন। n গ্রেটার দেন 1 - 12 এপসিলন বাই 9 এপসিলন, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদেরকে কি দেখাতে, আমি কি বলেছিলাম n গ্রেটার দেন ইকুয়ালস টু m, এটা দেখাতে হতো। দেখো আমরা n গ্রেটার দেন একটা পেয়ে গেলাম কোয়ান্টিটি, n গ্রেটার দেন m। এবার আমরা এই সংখ্যা এইটাকেই আমরা m ধরে নেব। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো, এটা মুছে দিলাম নিচের পার্টটা। আচ্ছা, we put m equals to, বা we choose m equals to কি করব, বক্স 1 - 12 এপসিলন বাই 9 এপসিলন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি বক্স কেন নিলাম? বক্স মানেই হচ্ছে ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, বক্স মানেই হচ্ছে ইন্টিজার ভ্যালু। ভালো করে লক্ষ্য করো, এই এমটা ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারস মানে কি পজিটিভ ইন্টিজার। সেট অফ ন্যাচারাল নাম্বার মানে এটা কি পজিটিভ ইন্টিজার। তো এইটা যখনই আমার পজিটিভ ইন্টিজার, এটা একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা। তো এটাকে আমার, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, লক্ষ্য করে দেখো এটা কি কোনো পূর্ণ সংখ্যা? এটা কি কোনো পূর্ণ সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা নয়। তো এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য আমি বক্স করলাম, এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য আমি বক্স করলাম। আরেকটা জিনিস দেখো, যখনই আমি বক্স করলাম, এটা তো একটা ফ্র্যাকশন, বক্স করলে কি ভ্যালুটা কমে যায়। যেমন 0.5 এর আমরা যদি বক্স করি কত হবে 0, তাই না? 0.5 এর যদি আমরা বক্স করি তাহলে কি হয়ে যাচ্ছে 0, ভ্যালুটা কমে যাচ্ছে। তো এটা যে ফ্র্যাকশন ছিল, যখনই আমি ভ্যালুটা এটাকে বক্স করে দিলাম তখন কি হয়েছে যে ভ্যালুটা কমে গেল। তার জন্য এখানে আমরা একটা +1 করে দিলাম, তার জন্য এখানে আমরা একটা +1 করে দিলাম। এবার দেখো এই এমটা দেখো একটা ইন্টিজার হয়ে গেল, এই এমটা দেখো একটা ইন্টিজার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার আমি একটা এম খুঁজে পেয়ে গেলাম। দেখো আমি একটা এম খুঁজে পেয়ে গেলাম, এই যে n গ্রেটার দ্যান m পেলাম, যার জন্য কি মডুলাস অফ n - 2/3 লেস দ্যান এপসিলন, এটাও পেয়ে গেলাম। যার জন্য আমরা বলতে পারবো মডুলাস অফ n - 2/3 লেস দ্যান এপসিলন। তাহলে देयरफॉर আমি কি বলতে পারবো, देयरफॉर মডুলাস অফ n - 2/3 less than epsilon for all n greater than equals to m, where m equals to কত, m equals to 1 - 12 epsilon by 9 epsilon plus 1, এটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, আমাদের লিমিটের যে ডেফিনিশন, আমাদের যে লিমিটের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করলো। আমাদের লিমিটের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করলো। আরেকটা কথা বলি, অনেক জায়গায় দেখবে কোনো অথার এখানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান m লিখে, কোনো অথার দেখবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু m লিখে। তুমি যেটা মনে হবে তুমি সেটা লিখবে, কোনো অসুবিধা নেই। গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখতে পারো, গ্রেটার দ্যান লিখতে পারো, কোনো পরিবর্তন হবে না। মানে এর ওভারঅল ভাষাটার কোনো রকম কোনো পরিবর্তন হবে, ভাষাটা এমন ছিল তেমন থাকবে। কোনো জায়গায় গ্রেটার দ্যান থাকে, কোনো জায়গায় গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে। তাহলে লিমিটের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে গেল। তাহলে এখান থেকে কি হলো, হেন্স লিমিট কত পেলাম, হেন্স দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স, লিমিট অফ দ্য সিকোয়েন্স n is 2/3. Hence the limit of the sequence an is, hence the limit of the sequence an is 2/3. আমরা n সিকোয়েন্সের লিমিট কত পেলাম, hence the limit of the sequence an is 2/3। তাহলে এই সিকোয়েন্সের লিমিট যেহেতু 2 এর 3 পেয়ে গেলাম, তার মানে কি সিকোয়েন্সটা 2 এর 3 এ কনভার্জ করছে। তাহলে 2 এর 3 এ যেহেতু কনভার্জ করছে, তাহলে ডাইভারজেন্সে থাকার আর কোনো অসুবিধা, ডাইভারজেন্ট হবে না, অসিলেটিংও হবে না, তাই না? সিকোয়েন্স আমরা কি জানি, কোন সিকোয়েন্স হয় কনভার্জেন্ট হবে বা ডাইভারজেন্ট হবে বা অসিলেটিং হবে। কোন সিকোয়েন্স হয় কনভার্জেন্ট হবে বা ডাইভারজেন্ট হবে বা অসিলেটিং হবে। তো এই সিকোয়েন্সটা তো কনভার্জেন্ট হয়ে গেল, তাহলে ডাইভারজেন্ট আর অসিলেটিং হবে না। তারপরে কি আমরা লিমিট পেয়ে গেলাম, বাউন্ডেড বলে দিয়েছি, লিমিট পেয়ে গেলাম। আরেকটা জিনিস কি থাকলো, মনোটোনিসিটি। মনোটোনিসিটি মানে মনোটোন ইনক্রিজিং না মনোটোন ডিক্রিজিং, এইটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এবার এটা দেখে নাও। দেখো এবার মনোটোনিসিটি আমার কি দেওয়া আছে, n সমান দেওয়া আছে, n সমান দেওয়া আছে 2n + 3/3n + 1 বা 3n + 4 হয়েছে। আচ্ছা, দেন n + 1 ইকুয়ালস টু কত হবে, n + 1 ইকুয়ালস টু কত হবে, 2 × n + 1
প্লাস 3 বাই 3 ইন্টু n প্লাস 1 প্লাস 4, n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দিলাম, কত হচ্ছে 2n প্লাস 5 2n প্লাস 5 বাই 3n প্লাস 7। আমি তোমাদের আগের দিনে যখন ডেফিনিশন বলেছিলাম মনোটোন ইনক্রিজিং মনোটোন ডিক্রিজিং এ আমি কি করব an আর n প্লাস 1 এর ডিফারেন্সটা বের করব, সেই ডিফারেন্সটা পজিটিভ নেগেটিভের উপর নির্ভর করে সবকিছু বলা যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি n প্লাস 1 মাইনাস an সমান সরি n প্লাস 1 মাইনাস an, n প্লাস 1 কত এসেছে 2n প্লাস 5 বাই 3n প্লাস 7 মাইনাস এটাকে কত লিখব 2n প্লাস 3 বাই 3n প্লাস 4। আচ্ছা লসাগু করে দাও 3n প্লাস 7 ইন্টু 3n প্লাস 4, তাহলে এবার এটাকে গুণ করে দাও 6n স্কয়ার প্লাস 8n প্লাস 15n প্লাস 20 মাইনাস 6n স্কয়ার মাইনাস 6n স্কয়ার মাইনাস 9n মাইনাস 14n মাইনাস 21 হয়েছে। আচ্ছা লক্ষ্য করো 6n স্কয়ার কেটে গেল, 8 আর 15 23, 9 আর 14 23 সব কেটে গেল, তার মানে কত পড়ে থাকলো 20 থেকে মাইনাস 1 বাই 3n প্লাস 7 বাই 3n প্লাস 4, এটা কি হচ্ছে স্ট্রিক্টলি লেস দ্যান 0 ফর অল n, strictly less than 0 for all n। তাহলে আমি কি পেলাম therefore n plus 1 minus n less than 0 implies কি an plus 1 less than an for all n। বলতে পারবো এখান থেকে কি পাচ্ছি implies n plus 1 টা n এর থেকে ছোট হচ্ছে, মানে পরের টার্মটা আগের টার্মের থেকে ছোট হচ্ছে, implies sequence n is monotone decreasing implies কি হচ্ছে n plus 1 less than n monotone decreasing। এবার এখানে দেখো strictly less than চিহ্ন আছে, তুমি এখানে বলতে পারো strictly monotone decreasing ও বলতে পারো, ঠিক আছে। এই সিকোয়েন্সটাকে তুমি বলতে পারো strictly monotone decreasing। তাহলে এটা এই প্রপার্টিটা হয়ে গেল, মনোটোনিসিটিও দেখা হয়ে গেল, ঠিক আছে। এই একটা অঙ্কের মধ্যে আমরা সমস্ত কিছু চেক করলাম, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমরা আরো প্রচুর প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত খুলবে, তত তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। মুছে দিলাম এটা, এরপরে আমরা নেক্সট প্রবলেম করব। নেক্সট প্রবলেম এটা মুছে দিলাম, হ্যাঁ। দেখো আমাদেরকে কি বলছে, একটা আমি এই অঙ্ক এক্ষুনি করালাম, তবু আর একটা অঙ্ক মানে মনোটোনিসিটির একটা অঙ্ক করাচ্ছি প্লেন। বলছে এক্সামিন whether the sequence n plus 1 by n is monotone, examine whether the sequence is monotone increasing or n by n plus 1, sorry, n by n plus 1 is monotone increasing or decreasing, examine whether the sequence n by n plus 1 is monotone increasing or decreasing। এই সিকোয়েন্সটা তোমাকে এক্সামিন করতে বলছে, মনোটোন ইনক্রিজিং হবে না মনোটোন ডিক্রিজিং হবে, অনলি মনোটোন ইনক্রিজিং মনোটোন ডিক্রিজিং দিয়ে কি বলছে। তাহলে এখানে লেট an সমান কত, আমি ধরে নিলাম an সমান n by n plus 1, ঠিক আছে। দেন an plus 1 সমান কত হয়ে যাবে, n plus 1 সমান হয়ে যাবে n plus 1 by n plus 2, এটা হয়ে যাবে। নাও an plus 1 minus an সমান,
তোমাদের গুলিয়ে যেতে পারে যে ওইটা ওখানে তো আলাদা করে স্যার করায়নি, একসঙ্গে সব করিয়ে দিল। তাহলে মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং আসলে আমরা কি করব? মনোটোন ইনক্রিজিং বা মনোটোন ডিক্রিজিং আসলে একটাই মেথড। তোমাকে যদি কোনো সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং বা মনোটোন ডিক্রিজিং দেখাতে বলে, একটাই মেথড, n+1 আর an বের করো, তাদের ডিফারেন্সটা বের করো। তাদের ডিফারেন্স পজিটিভ হলে মনোটোন ইনক্রিজিং, নেগেটিভ হলে মনোটোন ডিক্রিজিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বসাবো n+1 বাই n+2 মাইনাস n বাই n+1, লসাগু করে দাও, n+1 ইন্টু n+2। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে? n+1 তার হোল স্কয়ার হয়ে যাবে, আর এটা মাইনাস n ইন্টু n+2 হয়েছে, ইকুয়ালস টু n+1 ইন্টু n+2, এটা হলো। আচ্ছা, এটাকে যদি ভাঙি n স্কয়ার প্লাস 2n+1 মাইনাস এটা কত হবে? n স্কয়ার মাইনাস 2n ইকুয়ালস টু কত? দেখো সব কেটে পড়ে যাচ্ছে 1 বাই n+1 ইন্টু n+2। এটা কি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 ফর অল n বলতে পারবো? এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 ফর অল n। তাহলে আমি কি পেলাম? therefore n+1 মাইনাস an গ্রেটার দ্যান 0 ফর অল n implies এখান থেকে কি বলবো? n+1 গ্রেটার দ্যান an ফর অল n। hence, তাহলে এখান থেকে কি বলবো? hence the sequence n is monotone increasing। এখানে যেহেতু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আছে, তাহলে এখানে কি বলা যাবে? is strictly লিখতে পারো, কোনো অসুবিধা নেই। strictly monotone increasing, strictly monotone increasing। ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারবো যে সিকোয়েন্সটা স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং। ঠিক আছে? এটা হলো মনোটোন ইনক্রিজিং। এটা যদি লেস দ্যান 0 হতো তাহলে মনোটোন ডিক্রিজিং। তাহলে মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং এর উপর একটা প্রবলেম হলো। ঠিক আছে? দেখে নাও। মুছে দিলাম এই পোরশনটা। নেক্সট হচ্ছে নাল সিকোয়েন্স। নাল সিকোয়েন্স কাকে বলে? নাল সিকোয়েন্স কাকে বলে? কোন সিকোয়েন্স নাল সিকোয়েন্সের সঙ্গে একটু স্টুডেন্টরা গুলিয়ে ফেলে কি, নাল সিকোয়েন্স সবাই ভাবে যে কোন সিকোয়েন্সের সমস্ত টার্ম যদি 0 হয় তাহলে তাকে নাল সিকোয়েন্স বলে। না, নাল সিকোয়েন্স সেটা না। নাল সিকোয়েন্সের একটা ডেফিনেশন আছে। কোন সিকোয়েন্স যদি 0 তে কনভার্জ করে, তাহলে সেই সিকোয়েন্সকে বলা হয় নাল সিকোয়েন্স। সিকোয়েন্সের ডেফিনিশন মানে নাল সিকোয়েন্সের ডেফিনিশন মানে n - 0 লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n, এইটাকে বলা হয় নাল সিকোয়েন্স। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলবো নাল সিকোয়েন্স। এটাকে এইভাবে লিখতে পারো, n টেন্ডস টু 0 as n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে? এগুলো আমরা আগের দিন ডিসকাস করেছি। তো নাল সিকোয়েন্সের ডেফিনিশনটা আমরা বলিনি, আজকে বললাম যে তোমাকে এরকম এই কোন সিকোয়েন্স যদি 0 তে কনভার্জ করে তাহলে সেই সিকোয়েন্সটাকে নাল সিকোয়েন্স বলে। কেন নাল সিকোয়েন্সের ডেফিনিশন বলছি? তোমাদের কোনো অঙ্ক ধরিয়ে দিল যে বলল দেখাও যে সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে। ঠিক আছে? পরীক্ষায় প্রচুর অঙ্ক আসে এরকম, যে একটা সিকোয়েন্স দিয়ে দিল, যে বললো যে দেখাও এই সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স হবে। তো যদি তোমার নাল সিকোয়েন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি পারবে না। আর নাল সিকোয়েন্স সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি বলে দিতে পারবে যে এই সিকোয়েন্সটাকে নাল সিকোয়েন্স বলে যদি এটা হয়। ঠিক আছে? যে সিকোয়েন্সটা যদি 0 তে কনভার্জ করে তাহলে সেই সিকোয়েন্সটাকে নাল সিকোয়েন্স বলে। তো এই নাল সিকোয়েন্স দিয়ে আমরা একটা অঙ্ক করব। ঠিক আছে? আচ্ছা, prove that the sequence 1 by n to the power p prove that the sequence 1 by n to the power p where p greater than 0 is a null sequence,
নাল সিকোয়েন্স। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এটা আমাদেরকে নাল সিকোয়েন্স প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আমরা কি ধরে নেব? লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি এনি আরবিট্রারি পজিটিভ নাম্বার, বি এনি আরবিট্রারি পজিটিভ নাম্বার। আমরা এপসিলন একটা যে কোনো একটা আরবিট্রারি পজিটিভ নাম্বার নিয়ে নিলাম এন্ড an equals to 1 by n to the power p। an আমরা ধরে নিলাম 1 by n to the power p। আমাদেরকে দেখাতে হবে কি মডুলাস অফ n minus 0 less than epsilon। আমাদেরকে কি দেখাতে হবে? মডুলাস অফ n minus 0 less than epsilon। নাও মডুলাস অফ n minus 0 equals to কি হবে? 1 by মডুলাস অফ n to the power p minus 0 equals to কি লিখতে পারি? 1 by n to the power p ডাইরেক্ট লিখতে পারি, কারণ কি p পজিটিভ n ও পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। এইবার এইটা লেস দ্যান এপসিলন কখন হবে? যখন এটা লেস দ্যান এপসিলন হবে। এই যে n minus 0 লেস দ্যান এপসিলন কখন হবে? যখন 1 by n to the power p লেস দ্যান এপসিলন হবে। নাও আবার লিখতে পারো। আচ্ছা হ্যাঁ, দেন নাও বলে এটা লিখলাম তো। আচ্ছা আবার লিখি না। নাও মডুলাস অফ n minus 0 less than epsilon if 1 by n to the power p less than epsilon, তাই না? দ্যাট ইজ ইফ এবার কি হবে? এটাকে উল্টে দাও, উল্টে দিয়ে কি হবে? n to the power p greater than 1 by epsilon। ঠিক আছে, দ্যাট ইজ ইফ দুই দিকে লগ নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে? p log n greater than log 1 by epsilon, এটা হবে। ঠিক আছে, আচ্ছা দ্যাট ইজ ইফ এই p টাকে ওইদিকে নিয়ে গেলে log n greater than p আচ্ছা log 1 by epsilon কে তুমি ভেঙে দিতে পারো। ঠিক আছে, log 1 by epsilon কে ভাঙবে। আচ্ছা থাক, ভাঙার দরকার নেই। log 1 by epsilon থেকে গেল। ঠিক আছে, এটা 1 by p হয়ে গেল। হয়েছে? আচ্ছা আমাকে কি বের করতে হবে? n এর ভ্যালু। দ্যাট ইজ ইফ n greater than log তুলে দিলে কি হবে? e to the power 1 by p log 1 by epsilon, e to the power 1 by p log 1 by epsilon। এই লাইনটা বুঝো, লগ তুলে দিলাম, তাহলে এটা চলে আসলো। এটাই হচ্ছে আমাদের আসলে ওই যে আমি বলেছিলাম মডুলাস অফ n minus 0 less than epsilon for all n greater than equals to m। এই m টা খুঁজতে হবে আমাদের। ঠিক আছে, কিছুই পার্থক্য নেই। ওখানে n minus l ছিল, এখানে n minus 0, একই অঙ্ক। ওই অঙ্কটাও যা করেছি এই অঙ্কটাও তাই। এখানেও আমাকে m খুঁজতে হবে। এই তো m পেয়ে গেলাম, পেলাম না? এই তো m পেয়ে গেলাম। এখানে আমরা এবার m পুট করে নেব। আচ্ছা লেখো এখানে। আচ্ছা মুছে দিলাম। আচ্ছা দেখো, we choose কি করব? m equals to box e to the power 1 by p log 1 by epsilon। এটা ধরলাম, এটা বক্সের মধ্যে, তার সঙ্গে কি করব? প্লাস 1। ঠিক আছে, তাহলে m এর মান পেয়ে গেলাম। এখান থেকে কি বলবো? therefore modulus of n minus 0 less than epsilon for all n greater than equals to m, where m equals to কি? box e to the power 1 by p log epsilon log 1 by epsilon plus 1। এটাই তাহলে লিমিটের যে ডেফিনিশন সমস্ত ডেফিনিশনকে স্যাটিসফাই করে গেল। তাহলে এখান থেকে কি বলবো? hence the sequence an converges, hence the sequence an converges to 0, hence the sequence an is converges to 0। ঠিক আছে, এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে সিকোয়েন্স an টা 0 তে কনভার্জ করবে। এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে এই সিকোয়েন্স an টা 0 তে কনভার্জ করবে। ঠিক আছে, হয়েছে? এইভাবে প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার আমরা প্রবলেম পোরশন হলো, অনেকগুলো প্রবলেম আলোচনা করলাম। এবার আমরা দুটো একটা থিওরেম করব। হ্যাঁ,
আচ্ছা মুছে দিলাম। নেক্সট থিওরেম, খুব ইম্পর্টেন্ট থিওরেম, বলছে এভরি convergent sequence has a unique limit প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট ইউনিক হবে, মানে কোন সিকোয়েন্স যদি কনভার্জ করে বা কনভার্জেন্ট হয় তার দুটো লিমিট থাকা সম্ভব নয়। লিমিট সব সময় ইউনিক হবে, একটাই হবে, কখনো তার দুটো লিমিট থাকা সম্ভব নয়। আর আমরা আগেই বলেছি যখনই আমরা ইউনিকনেস প্রমাণ করব আমরা সবসময় এইভাবে প্রমাণ করব, আমরা ধরে নেব দুটো লিমিট আছে, দিয়ে প্রমাণ করব যে না দুটো লিমিটই সেম হচ্ছে, দিয়ে এইভাবে আমরা প্রমাণ করব বলেছিলাম। তো প্রুফ কি? প্রুফ আমরা ধরে নিলাম যে এই সিকোয়েন্স আমরা ধরে নিলাম ইফ পসিবল লেট the sequence an have two limits L1 and L2। আমাদের পক্ষে যদি সম্ভব হয় ধরে নিলাম এই সিকোয়েন্সের দুটো লিমিট আছে L1 আর L2। আচ্ছা প্রথমে আমরা একটু জিওমেট্রিক্যালি ব্যাখ্যা দিই। আমরা ধরে নিলাম এটা হচ্ছে রিয়েল লাইনে এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে L2। হ্যাঁ, হ্যাভ টু ডিস্টিংক্ট লিমিটস, এখানে ডিস্টিংক্ট কথাটা লিখে দাও, ডিস্টিংক্ট লিমিটস আলাদা লিমিট দুটো আলাদা। আমি ধরে নিলাম L1 আর L2 আলাদা, তাহলে L1 আর L2 যদি আলাদা হয় তাহলে রিয়েল লাইনের উপরে এই দুটো নির্দিষ্ট আলাদা জায়গায় বসবে। আচ্ছা এইবার লিমিটের ডেফিনিশন কি? লিমিটের ডেফিনিশন হচ্ছে যে L1 যদি লিমিট হয় তাহলে L1 কে কেন্দ্র করে আমরা কি পাবো? একটা নেবারহুড পাবো, এই একটা ইন্টারভাল পাবো L1 মাইনাস এপসিলন কমা L1 প্লাস এপসিলন, যে ইন্টারভালের মধ্যে এই সিকোয়েন্সটার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে। একই রকম ভাবে L2 মাইনাস এপসিলন কমা L2 প্লাস এপসিলন, এই ইন্টারভালটার মধ্যে এটাও যদি লিমিট হয় তাহলে এই ইন্টারভালটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে। তো এখানে আমরা কি করব? দেখো এদের মধ্যে যে ডিসটেন্স তার হাফ নিলাম, তার হাফ নিয়ে সেটাকে আমি এপসিলন ধরে নিলাম। L1 আর L2 এর যে ডিসটেন্স সেই ডিসটেন্সটাকে আমি অর্ধেক করে নিলাম, অর্ধেক করে নেওয়ার পর সেটাকে আমরা এপসিলন ধরে নিলাম। তাহলে এইবার প্রপার্টি কি বলছে, থিওরেম কি বলছে? থিওরেম বলছে ডেফিনেশন কি বলছে? L1 যেহেতু এই সিকোয়েন্সটার লিমিট সেহেতু L1 এই নেবারহুডটার মধ্যে এই নেবারহুডটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে আর এই সিকোয়েন্সের বাইরে ফাইনাইট থাকবে। ঠিক আছে, তার মানে সমস্ত টার্মগুলো এর মধ্যে চলে আসলো। আবার কি বলছে যে L2 যদি লিমিট হয় তাহলে L2 এর মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে, তাই না? আর এর বাইরে ফাইনাইট থাকবে, তাই না? তো এটাই তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। সমস্ত এলিমেন্ট যদি এর মধ্যেই চলে আসে তাহলে এর জন্য কি পড়ে থাকলো? এর জন্য কিচ্ছু পড়ে থাকলো না, এর বাইরে ফাইনাইট থাকবে। কিন্তু ডেফিনেশন কি বলছে? এর মধ্যেও ইনফাইনাইট থাকবে, এই সিকোয়েন্সে প্রায় সমস্ত টার্মই এর মধ্যে চলে আসবে। তো সমস্ত যদি এর মধ্যে চলে আসে তাহলে এটাও তো লিমিট, তাহলে এর মধ্যেও তো থাকতে হবে, তো এর মধ্যেও যদি সমস্ত টার্ম চলে আসে তাহলে এর মধ্যে কি করে থাকছে? তাহলে কি হয় এটার মধ্যে থাকতে হবে, না হয় এটার মধ্যে থাকতে হবে। দুটোর মধ্যে একভাবে থাকা সম্ভব নয়। তার মানে এখান থেকেই প্রমাণ হচ্ছে কি L1 আর L2 একসঙ্গে লিমিট হওয়া সম্ভব নয়। লিমিট হতে গেলে কি হবে? দুটোর মধ্যে যে কোনো একটাকে লিমিট হতে হবে। দুটো একসঙ্গে আমরা লিমিট কখনো বলতে পারবো না, হয় এটা লিমিট হবে না হয় এটা লিমিট হবে। কারণ কি এর মধ্যে কি হবে? এই ইন্টারভালটার মধ্যে এই সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ টার্মস প্রায় সব টার্মই চলে আসবে। ঠিক আছে, অথবা এটার মধ্যে, দুটোর মধ্যে তো একসঙ্গে সব টার্ম যাওয়া সম্ভব নয়, যে কোনো একটার মধ্যে যাবে। তাহলে কি হচ্ছে? এটা একটা কন্ট্রাডিকশন। তাহলে সেই কন্ট্রাডিকশনটা কি হচ্ছে? L1 আর L2 ডিস্টিংক্ট হবে না, দুটো আলাদা হবে না, কি হবে? L1 ইকুয়ালস টু L2 হবে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। আর এমনি ব্যাখ্যা কি? ডেফিনিশন অনুযায়ী ব্যাখ্যা কি হবে? ডেফিনিশন অনুযায়ী আমরা কি বলবো দেখো, ডেফিনিশন অনুযায়ী, আচ্ছা থাক এটা মুছছি না, ডেফিনিশন অনুযায়ী কি বলবো? L1 যেহেতু লিমিট, দেখো ভালো করে বোঝো, L1 যেহেতু লিমিট তাহলে লিমিটের ডেফিনিশন অনুযায়ী আমরা এপসিলন গ্রেটার দ্যান 0 ধরে নিলাম।
এপসাইলন গ্রেটার দ্যান 0 আমরা একটা পজিটিভ কোয়ান্টিটি ধরে নিলাম আরবিট্রারি। এপসাইলন গ্রেটার দ্যান 0 আমরা একটা আরবিট্রারি ধরে নিলাম। তাহলে এই আরবিট্রারি ধরে নেওয়ার পর এবার L1 যেহেতু লিমিট, তাহলে এই লিমিটের ডেফিনিশনকে স্যাটিসফাই করবে। তাহলে সেখান থেকে আমি কি বলবো, an minus L1 less than epsilon by 2 for all n greater than equals to m1, এটা বলবো। এটা লিমিটের ডেফিনিশন। লিমিটের আমরা যে ডেফিনিশন জানি সেই ডেফিনিশনটা লিখলাম, আমরা বেশি কিছু লিখিনি, যেটা জানি আমরা তাই লিখছি। একই রকম ভাবে L2 যেহেতু লিমিট, তাহলে আমরা কি করব, an minus L2 less than epsilon by 2 for all n greater than equals to m2, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, এটাও যেহেতু লিমিট, এটাও যেহেতু লিমিট, দুটোতে লিমিটের ডেফিনিশন বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার লেট আমি ধরে নিলাম লেট m equals to maximum of m1, m2। যেহেতু বড় নেব, আমি কি করি, যখন আমরা আগেও প্রমাণ করেছি, যখন ছোট নিই তখন মিনিমাম নিই, আর যখন বড় নিই তখন ম্যাক্সিমাম নিই। তাহলে কি, এদের দুজনের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা কি নিয়ে নিলাম, m। এদের দুজনের মধ্যে যে ম্যাক্সিমাম সেটাকে আমরা নিয়ে নিলাম m। আচ্ছা, এই দুটো লিমিটের ডেফিনিশন, এদের দুটো m1 আর m2 এর মধ্যে যেটা বড় সেটাকে m নিয়ে নিলাম। এবার কি, নাও ফর অল n greater than equals to m, সমস্ত n greater than equals to m এর জন্য আমরা কি করব, মডুলাস অফ L1 minus L2। মডুলাস অফ L1 minus L2 কে দেখো আমরা এইভাবে লিখছি, মডুলাস অফ L1 minus an plus an minus L2, এটা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, an কেটে গেল। আচ্ছা, এবার মডটাকে যদি আমরা ভেঙে দিই কি হবে, মডুলাস অফ L1 minus an plus মডুলাস অফ an minus L2 হয়েছে। আচ্ছা, এটাকে আবার এই L1 minus a মডের মধ্যে a minus b equals to b minus a লেখা যায়। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, an minus L1 plus an minus L2 হয়েছে। আচ্ছা, এই যে an minus L1 less than epsilon by 2, এটাও less than epsilon by 2, তাহলে কি হয়ে যাচ্ছে, less than epsilon by 2 plus epsilon by 2 সমান কি হয়ে যাচ্ছে, epsilon। epsilon by 2 plus epsilon by 2 সমান কি হয়ে যাচ্ছে, epsilon। দেখো, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে পারলে কিন্তু হয়ে যাবে থিওরেম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, L1 minus L2 less than epsilon। ঠিক আছে, L1 minus L2 less than epsilon, এই জায়গাটা বুঝো। তাহলে আমরা কি করলাম, কিচ্ছু করিনি, আমরা এটা জিওমেট্রিক্যাল ব্যাখ্যাটাকে লিখছি। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা কি পেলাম, মডুলাস অফ L1 minus L2 less than epsilon, এটা পেলাম। ঠিক আছে, মডুলাস অফ L1 minus L2 less than epsilon। এপসিলন কি, ভালো করে লক্ষ্য করো, এপসিলন হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি। এপসিলন হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ কোয়ান্টিটি, তার থেকেও ছোট, তার থেকেও ছোট। আবার যেহেতু মড আছে নেগেটিভ হবে না। আমরা যখন প্রথম চ্যাপ্টার পড়ি রিয়েল নাম্বার সিস্টেম, প্রথম চ্যাপ্টারে এই থিওরেম একটা করেছিলাম, যে কোনো জিরোই হচ্ছে সবথেকে ছোট একটা পজিটিভ, জিরো হচ্ছে একটা নন নেগেটিভ সংখ্যা যেটা সমস্ত ক্ষুদ্র পজিটিভ সংখ্যার থেকে ছোট, তাই না? একটা পড়েছিলাম আমরা, এই জিনিসই পড়েছিলাম, যে আমি তোমাদের সেটা বলেছিলাম যে কতবার এর অ্যাপ্লিকেশন আসবে, হাজার হাজার বার এর অ্যাপ্লিকেশন আসবে। সেই অ্যাপ্লিকেশনটা দেখো আজকে এখানে চলে আসলো, যে এপসিলন একটা খুবই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি সংখ্যা, খুবই ক্ষুদ্র পজিটিভ, সেই ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকেও ছোট, এবং মড যেহেতু নেগেটিভ হবে না, মড মানে নেগেটিভ হবে না, তাহলে এর একটাই পসিবিলিটি কি, মডুলাস অফ L1 minus L2 সমান কি হতে হবে, 0। আর কোনো রকম কোনো পসিবিলিটি নেই, নেগেটিভ হবে না। তুমি যে কোনো ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি নাও না কেন, এই যে এটা 0, তুমি এখানে নাও এপসিলন, তার থেকে ছোট এটা পেয়ে যাচ্ছে, এখানে নাও এপসিলন, তার থেকে ছোট এটা, এখানে নাও এপসিলন, তার থেকে ছোট, এইভাবে ছোট আস্তে 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 কোথায় এসে আটকে যাবে, 0-তে এসে আটকে যাবে। 0-তে এসে তুমি যখন 0 চুজ করে নেবে, তখন তার থেকে ছোট তুমি পজিটিভ কোয়ান্টিটি পাবে না, তাই না? 0 থেকে ছোট তো পজিটিভ হয় না, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এর একটাই পসিবিলিটি যে এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে কি পাবো, L1 ইকুয়ালস টু L2। এখান থেকে কি হচ্ছে, L1 ইকুয়ালস টু L2। তাহলে L1 ইকুয়ালস টু L2 হলে কি হয়ে যাচ্ছে, এটাই বলছে যে সিকোয়েন্সের লিমিটটা ইউনিক হয়ে যাচ্ছে। ইমপ্লাইজ লিমিট অফ এ সিকোয়েন্স, লিমিট অফ এ সিকোয়েন্স ইজ ইউনিক। এখান থেকে আমরা বলে দিতে পারছি যে সিকোয়েন্সের লিমিটটা ইউনিক, লিমিট অফ এ সিকোয়েন্স ইজ ইউনিক। এইটাই হচ্ছে প্রুফ। হ্যাঁ, এই প্রুফটা তোমাদের কিছু প্রুফটা এমন কিছু মানে যে খুব কঠিন তা নয়, সিম্পল সাধারণ জিনিস ভাবতে হবে। প্রথমে লিমিটের ডেফিনিশন লাগালাম, লিমিটের ডেফিনিশন লাগানোর পরে যেহেতু এখানে m1 m2 আছে, তাহলে এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে ওই জন্য ম্যাক্সিমাম নিয়েছি।
এবার আমি কি করব, আমাকে L1 = L2 দেখাতে হবে। তো L1 = L2 কখন দেখাবো, আমি মডুলাস অফ L1 - L2 নিলাম, নিয়ে দেখালাম সেটা একটা ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকেও ছোট। তাহলে ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটির থেকে ছোট, আবার জিরো হবে না, তাহলে কি নেগেটিভ হবে না, তাহলে কি হবে, জিরো হবে। এখান থেকে পেয়ে গেলাম L1 = L2। ঠিক আছে, তো এই যে আমরা আজকে কিছু প্রবলেম করলাম, থিওরেম করলাম, এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সিকোয়েন্স খুব মজাদার এবং রিয়েল অ্যানালিসিসের মেরুদণ্ড বলা চলে সিকোয়েন্স। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে জিনিসগুলো।